তো আমরা একটু লেখাপড়াতে যাই। গত ক্লাসে আমরা এপিডেমিওলজি শুরু করেছিলাম। একটু জাস্ট যদি রিভিউ করি, রিক্যাপ যেটা, যে এপিডেমিওলজি আসলে এপিডেমিক শব্দটা থেকে আসে। এপিডেমিক শব্দটা ভাঙলে আমরা পাই এপি এবং ডেমো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এপি মিন্স আপন and demons means people, এবং এপিডেমিকের একটা সুন্দর সংজ্ঞা খুব শর্ট দিয়েছিলেন ভ্যান্ডার প্লাঙ্ক 1963 তে। উনি বলেছিলেন যে the science of disease in population, this is in simple form we can call epidemic, but actually epidemic বলতে কি বোঝায়? তো সব ধরনের ডিজিজকে এপিডেমিক বলা যায় না। যে সমস্ত ডিজিজগুলো খুব অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে একটা বৃহৎ এলাকায় একটা বৃহৎ পপুলেশনের মধ্যে ছড়ায় পড়ে, তখন সেই ধরনের ডিজিজকে আমরা এপিডেমিক বলি। তোমাদের মনে থাকার কথা যারা শুনছিল, তাই না? মনে আছে তোমাদের? জি স্যার। তাহলে এপিডেমিক শব্দটা হলো যে the disease must be spread very quickly, that is within very short time in a large area. যদি আমরা এখান থেকে বলি যে লার্জ এরিয়া উইদিন এ রিলেটিভলি শর্ট টাইম, দিস টু ক্রাইটেরিয়া আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এপিডেমিক ডিজিজ। যদি লার্জ এরিয়াতে না হয় বা শর্ট টাইমে না হয়, সেটাকে এপিডেমিক বলা যাবে না, সেটাকে আমরা বলতে পারবো স্পোরাডিক। রিলেটিভলি পপুলেশন, অনেক অল্প সংখ্যক পপুলেশন হবে এবং ভেরি ইররেগুলার ইন্টারভেল হবে, এটাকে আমরা বলবো স্পোরাডিক। তো এপিডেমিকের জাস্ট অপোজিট ওয়ার্ড মেবি স্পোরাডিক হতে পারে। এবং আমরা বিভিন্ন ধরনের এপিডেমিক নিয়ে আলোচনা করছিলাম যে টাইপস অফ এপিডেমিক বা ফর্মস অফ এপিডেমিক, কি কি ফর্মস থাকে। তার মধ্যে লোকাল এপিডেমিক হতে পারে, খুব শর্ট বা পার্টিকুলার এরিয়াতে যদি এপিডেমিক ডিজিজ হয়, in that case we can call that one particular local epidemic, and যদি ওভার ওয়াইড এরিয়া আর রিজিয়নে যদি এপিডেমিকটা হয় তখন তাকে আমরা রিজিয়নাল এপিডেমিক বলি। এবং এন্ডেমিক বলা হচ্ছে যে পার্টিকুলার এরিয়াতে যদি এস্টাবলিশড ফর লং টাইম। এন্ডেমিক যদি দীর্ঘদিন ধরে একটা লং টাইম এই ডিজিজটা কোনো জায়গায় পারসিস্ট করে, তখন তাকে আমরা বলবো এন্ডেমিক। যেমন আমরা এখন কোভিড-19 এর কথা জানি, তাই না? সবাই জানি যে এটা প্যান্ডেমিক বলা হচ্ছে। তো ইউএসএ বা ইউকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, তোমরা জানো তো? জি স্যার, জানি স্যার। আমাদের দেশে কি শুরু হয়েছে? না স্যার। তাহলে এখানে ভ্যাকসিনেশন তারা যদি 80% পপুলেশনকে ধরো আগামী 6 মাসের মধ্যে ভ্যাকসিনেশন দিয়ে ফেললেন, তাহলে সেখানে কি ডিজিজটা থাকার সম্ভাবনা আছে এপিডেমিক আকারে? না স্যার। নাই। কিন্তু আমরা যদি 6 মাস পরে ভ্যাকসিনেশন শুরু করি, 6 মাস পরে তাদের এপিডেমিক থাকলো না, কিন্তু আমাদের এখানে থেকে গেল, ধরো আমরা 2 বছর ভ্যাকসিনেশন দিলাম না, তাহলে আমাদের ডিজিজটা এপিডেমিক আকারে থাকার সম্ভাবনা আছে কিনা? আছে স্যার। আছে। তার মানে ধরো অলরেডি মার্চ মাস যদি আসে, আমাদের দেশে ডিজিজটা এখনো এপিডেমিক আকারে রয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মার্চ, ইভেন জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত যদি থাকে, বিশ্বের অন্য কোথাও নাই, কিন্তু আমাদের দেশে ধরো আরো 2 বছর এপিডেমিকটা পারসিস্ট করলো, তখন সেই ধরনের এপিডেমিককে আমরা কি নামে ডাকবো? স্পোরাডিক, এন্ডেমিক বলবো। দেখো, পার্টিকুলার এরিয়া ফর এ লং টাইম। আমাদের রিজিয়নে, আমাদের দেশে এটা যদি লং টাইম এই কোভিড-19টা এপিডেমিক আকারে থেকে যায়, তখন এই ধরনের এপিডেমিককে আমরা বলবো এন্ডেমিক। ওকে। আর প্যান্ডেমিক তো আমরা অলরেডি শব্দটার সাথে পরিচিত, যে মোস্ট অফ দ্য কন্টিনেন্ট, ইভেন এটা এখন আমাদের তো পুরো ওয়ার্ল্ড ব্যাপী এটা ছড়ায় গেছে, এই ধরনের এপিডেমিককে আমরা বলবো প্যান্ডেমিক। এবং কজেস মাস মর্টালিটি, বিপুল সংখ্যক মানুষের তাদের প্রাণহানি ঘটবে, এই ধরনের এপিডেমিককে বলা হচ্ছে প্যান্ডেমিক। এবং সাইক্লিকের কথা বলছিলাম যে আমরা সার্টেন ইন্টারভেল অফ টাইম পরে এই এপিডেমিকটা বারবার ফিরে আসবে কোন একটা পার্টিকুলার এরিয়াতে। কোন একটা পার্টিকুলার এরিয়াতে যদি এপিডেমিকটা বারবার ফিরে আসে একটা সার্টেন ইন্টারভেল অফ টাইম, যেমন ধরো 2 বছর অন্তর অন্তর যদি এপিডেমিকটা হয় কোন একটা পার্টিকুলার লোকেশনে,
বা 4 বছর পর পর হয়, তখন এপিডেমিককে আমরা বলবো সাইক্লিক এপিডেমিক। ওকে, এবং এখানে বলছিলাম যে এলিমেন্টস অফ অ্যান এপিডেমিক, এলিমেন্টস অফ এপিডেমিকে করতে যে আমরা তখন আলোচনা করছিলাম যে ডিজিজ কজিং এজেন্ট, মানে ডিজিজ ডেভেলপমেন্টের জন্য কয় ধরনের এলিমেন্ট দরকার পড়ে, তোমাদের মনে আছে? জি স্যার। কয় ধরনের, অ্যাটলিস্ট কোন কম্পোনেন্ট দরকার ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ? Sir, host and pathogen. At least two components, host and pathogen needed to development of the disease. But এই দুটো কম্পোনেন্ট থাকলে যে সাকসেসফুলি ডিজিজ ডেভেলপ হবে বিষয়টা সেরকম না। সাকসেসফুল ডেভেলপমেন্টের জন্য একটা থার্ড কম্পোনেন্ট দরকার, যাকে আমরা বলতেছি এনভায়রনমেন্ট। তো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকাইছিলাম লাস্ট ক্লাসে। এই ত্রিভুজের 3টা বাহুকে বলা হচ্ছে মানে নির্দেশ করা হচ্ছে প্যাথোজেন, হোস্ট এবং এনভায়রনমেন্ট দ্বারা, এবং বলা হচ্ছে এই 3টার যে ইন্টারঅ্যাকশন, এই 3টার ইন্টারঅ্যাকশন যত বেশি হবে ডিজিজের পরিমাণ তত বেশি হবে। এবং এই 3টা কম্পোনেন্টের ইন্টারঅ্যাকশনকে যে ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখানো হয়, সেই ট্রায়াঙ্গেলকে আমরা বলি ডিজিজ ট্রায়াঙ্গেল। ওকে, তো তোমাদের কিন্তু এটা ভাইভা ভিত্তিতে ম্যাক্সিমাম সময় ফেস করতে হয় যে ডিজিজ ট্রায়াঙ্গেল কাকে বলে। আমি বারবার বলার পরে কিন্তু অনেকে ভুল করে। ম্যাক্সিমাম তোমরা বলো যে এরকম যে হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্টকে ডিজিজ ট্রায়াঙ্গেল বলে, আসলে কি তাই? স্যার তাদের ইন্টারেকশনটা কি? হ্যাঁ, হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট, এই ইন্টারঅ্যাকশনকে যে ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখানো হয় বা ডেসক্রাইব করা হয়, সেই ট্রায়াঙ্গেলকে বলা হচ্ছে ডিজিজ ট্রায়াঙ্গেল। যদি কারো কনফিউশন থাকে বারবার জিজ্ঞেস করবা। আমরা বলতেছি যে for the successful development of a disease we need host, pathogen and environment, and the interaction among the three components shown by or described by the triangle, that triangle we can term as a disease triangle. Okay, এবং আমরা ইন্টারাকশন গুলো না হলে ডিজিজ হবে না এরকম আমরা বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি ডিজিজ হওয়ার জন্য হোস্টটা দরকার, সাসেপ্টেবল হোস্ট। প্যাথোজেনের ক্ষেত্রে কি শব্দ ইউজ করছিলাম গত ক্লাসে? প্যাথোজেনটা কি হতে হবে? স্যার ভিরুলেন্ট। ভিরুলেন্ট হতে হবে। Sir, virulent. তো প্যাথোজেনটা ভিরুলেন্ট হতে হবে এবং এনভায়রনমেন্টটা কি হতে হবে? So, অনুকূল। ফেভারেবল। ফেভারেবল বা কন্ডিউসিভ শব্দ এরকম লেখা যায়। হ্যাঁ, ফেভারেবল এনভায়রনমেন্ট, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। সো সাসেপ্টেবল হোস্ট এবং এনভায়রনমেন্ট ইন্টারাকশন হলো, বাট there was no pathogen and there will be certainly no disease. And ভাইস ভার্সা যদি এনভায়রনমেন্টে ফেভার না করে, সাসেপ্টেবল হোস্ট এবং প্যাথোজেন ইন্টারাকশন হচ্ছে, বাট সেখানে সাকসেসফুলি ডিজিজ ডেভেলপমেন্ট হবে না। For the successful development of the disease, we need the interaction among the three components: susceptible host, virulent pathogen, and conducive environment. Okay, and the interaction red color তোমরা দেখতে পাচ্ছ, that is the amount of disease. তো এখানে যদি আমি কিছু প্রশ্ন করি, দেখো আমি জাস্ট লেখার চেষ্টা করব, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা বললাম সাসেপ্টেবল হোস্ট, তাই না? susceptible host plus then pathogen plus favorable environment। এখানে কি বললাম আমরা? ডিজিজ হবে কি হবে না? হবে স্যার। কম ডিজিজ হবে না বেশি ডিজিজ হবে? কম স্যার। বেশি হবে। আমাদের যে শর্ত সেটা মেইনটেইন হয়েছে। ভিরুলেন্ট প্যাথোজেন সেটাও আছে, তারপরে ফেভারেবল এনভায়রনমেন্ট সেটাও আছে। তার মানে এখানে কিন্তু বেশি হবে স্যার। ম্যাক্সিমাম ডিজিজ হবে। আচ্ছা, এখন যদি আমি এই কন্ডিশনটা চেঞ্জ করে দেই, ধরো রেজিস্ট্যান্ট হোস্ট হলো প্লাস সাসেপ্টেবল রেজিস্ট্যান্ট হোস্ট প্লাস ভিরুলেন্ট সংক্ষেপে লিখছি প্যাথোজেন প্লাস ফেভারেবল এনভায়রনমেন্ট। এখানে কি হয়? ডিজিজ হবে কি হবে না? স্যার আগের চেয়ে কম হবে। রেজিস্ট্যান্ট হোস্ট আমাদের কন্ডিশন ছিল যে সাসেপ্টেবল হোস্ট হতে হবে, তাই না?
কিন্তু আমরা বললাম এখানে হোস্টটা রেজিস্ট্যান্ট কিন্তু প্যাথোজেনটা ভিরুলেন্ট আর এনভায়রনমেন্টে ফেভারেবল। আগের মতো ম্যাক্সিমাম ডিজিজ হবে নাকি হবে না, কোনটা? হবে না স্যার। স্যার হবে কম না। হবে স্যার। আগের চেয়ে কম হবে স্যার। হবে না এটা কিন্তু হবে। এখানে দেখো, যদিও হোস্টটা রেজিস্ট্যান্ট কিন্তু প্যাথোজেনটা ভিরুলেন্ট। প্যাথোজেনও শক্তিশালী, হোস্টও শক্তিশালী। এখন দুটো যদি সমান শক্তি সম্পন্ন লোক মল্লযুদ্ধ করে, কেউ কাউকে হয়তো হারাতে পারবে না, কিন্তু তারা একটু তো ইনজিউর্ড হবে নাকি? জি স্যার। তার মানে এখানে এই কন্ডিশনে ডিজিজ হবে, লেস ডিজিজ হবে। ওকে, ঠিক তেমনি আমরা যদি বলি সাসেপ্টেবল হোস্ট আর অ্যাভিরুলেন্ট প্যাথোজেন বললাম। অ্যাভিরুলেন্ট প্যাথোজেন প্লাস ফেভারেবল এনভায়রনমেন্ট, কি হবে এখানে? স্যার কম হবে একদম স্যার। নো কম হবে স্যার। এখানেও আগের মতনই লেস ডিজিজ বা সাম ডিজিজ হবে, তাই না? জি স্যার স্যার। প্যাথোজেন অ্যাভিরুলেন্ট। কারণ প্যাথোজেনটা অ্যাভিরুলেন্ট ডিজিজ করার সামর্থ্য নাই, কিন্তু হোস্টটা একেবারে সাসেপ্টেবল, হোস্টটা একেবারে ভালনারেবল জি এবং স্যার। এনভায়রনমেন্টটা ফেভারেবল। মানে এখানে হয়তো ডিজিজ হবে, সাম ডিজিজ হবে আর কি। ওকে, ডিজিজ হওয়ার কথা না, আমরা যে আগের শর্ত অনুযায়ী পড়ছি সাসেপ্টেবল হোস্ট অ্যাভিরুলেন্ট প্যাথোজেন এবং ফেভারেবল এনভায়রনমেন্ট, কিন্তু ইন দ্যাট কেস হয়তো ওই মাত্রায় ডিজিজ হবে না, বাট সাম ডিজিজ হবে। ঠিক তেমনি যদি আমরা এরকম বলি সাসেপ্টেবল হোস্ট, তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। সাসেপ্টেবল হোস্ট ভিরুলেন্ট প্যাথোজেন, আনফেভারেবল এনভায়রনমেন্ট, এই ক্ষেত্রে কি হবে? ডিজিজ হবে। ডিজিজ হবে স্যার কিন্তু কম। না করলেও সাম ডিজিজ হবে। ওকে, সাম ডিজিজ হবে। এখন ডিজিজ হবে না কোন ক্ষেত্রে? স্যার হচ্ছে রেজিস্ট্যান্ট হোস্ট, তারপর হচ্ছে অ্যাভিরুলেন্ট প্যাথোজেন, আর হচ্ছে আনফেভারেবল সিচুয়েশন। ফেভারেবল এনভায়রনমেন্ট, এক্ষেত্রে আমরা বলবো যে নো ডিজিজ। ওকে, বিষয়গুলো তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। দেখো, আমরা এর আগে কি বললাম, ডিজিজ ডেভেলপমেন্টের কম্পোনেন্ট কয়টা? স্যার তিনটা। তিনটা। কিন্তু এখানে আমরা আবার আসছি, দেখো ডিজিজ ডেভেলপমেন্ট ইজ অলসো অ্যাফেক্টেড বাই আরো দুইটা ফ্যাক্টর আছে, টাইম এবং হিউম্যান, সময় এবং মানব জাতি। মানব জাতির কথা ভুলে যাও, সময়। দেখা গেল যে আমাদের হোস্ট আছে, প্যাথোজেন আছে, ফেভারেবল এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে ডিজিজ হওয়ার জন্য টাইমিংটা হচ্ছে, ধরো এই ডিজিজটা নর্মালি হয় ডিসেম্বরে, কিন্তু আমরা এই বিষয়গুলো ক্রিয়েট করলাম জুন মাসে। ডিজিজ হবে কি হবে না? স্যার হবে কিন্তু অল্প হবে। তোমরা তো যে ক্রিকেট বল খেলো, তাই না? ক্রিকেট খেলো না? জি স্যার। হ্যাঁ স্যার খেলি তো স্যার। ক্রিকেটে বোলার আছে, ভালো ব্যাটসম্যানও আছে, কিন্তু টাইমিং না হলে কি হয়? ব্যাটসম্যান আউট হয় নাকি ছক্কা হয়? জি কোনটা? স্যার ক্যাচ আউট হয় হয়েছে। স্যার। তার মানে টাইমিং একটা বড় ফ্যাক্টর কিন্তু ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ। তো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে সময়টা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন ধরো, আমরা যদি বলি তোমাদের ক্ষেত্রে হাম, হাম একটা ডিজিজ আছে না মানুষের, এটা কি তোমাদের হয় না আরো ছোটবেলায় ছিল যখন তখন হচ্ছিল মানুষের? কোনটা? ছোটবেলায়। ছোটবেলায়, কিন্তু বড় হলে তোমার কি হচ্ছে? না না স্যার। স্যার। তার মানে তোমার যে গ্রোথ, যে এজ, যে সময়টা, এটা একটা ইম্পর্টেন্ট রোল আছে না ক্ষেত্রে? জি স্যার। তার মানে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে এরকম সময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে।
সো ডিজিজ ডেভেলপমেন্টের জন্য অবশ্যই তিনটা কম্পোনেন্ট দেয়, কিন্তু অনেক সময় টাইম অলসো ক্যান অ্যাফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ সাকসেসফুলি। ওকে, ইন দ্যাট কেস আমরা যদি টাইমটা ইনক্লুড করি তাহলে ডিজিজ ডেভেলপমেন্টের কম্পোনেন্ট কয়টা হবে? 4টা স্যার। 4টা। ইন দ্যাট কেস দেখো আমরা ত্রিভুজ পাবো না এরকম চতুর্ভুজ পাবো? চতুর্ভুজ। চতুর্ভুজ পাবো, যেহেতু আরেকটা কম্পোনেন্ট যুক্ত হলো। এখানে দেখো তোমরা প্যাথোজেন, হোস্ট এবং এনভায়রনমেন্ট আছে, সাথে আরেকটা কম্পোনেন্ট যোগ হচ্ছে টাইম। ইন দ্যাট কেস the interaction among the four components we can describe by a tetrahedron. We can call that one disease tetrahedron. Clear কথাটা? বুঝতে পারছো তোমরা? জি স্যার। এটা আরেকটু বলেন। একটু বলি, তার মানে হল যে আমরা জানি যে ডিজিজ ডেভেলপমেন্টের জন্য তিনটা কম্পোনেন্ট দরকার, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু ডিজিজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কনসিডার হয়, টাইম। যেমন আমি এক্সাম্পল দিলাম যে ছোটবেলায় একটা সময় টাইম, বড় হলে একটা টাইম। ছোটবেলায় আমাদের হার্ম ডিজিজ হয় কিন্তু বড় হলে হয় না, তাহলে এক্ষেত্রে টাইমিং অফ এজ একটা রোল প্লে করতেছে ডিজিজ ডেভেলপমেন্টের জন্য। ঠিক তেমনি প্লান্টের ডিজিজের ক্ষেত্রে এরকম কিছু ডিজিজ আছে, যেমন ধরো পটেটো লেড ব্লাইট ডিজিজ। এই ডিজিজটা হয় ডিসেম্বরে, এই যে ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে হয়, কিন্তু আমরা যদি এটা নভেম্বরে এক্সপেক্ট করি বা ফেব্রুয়ারিতে এক্সপেক্ট করি তখন কি ডিজিজটা হবে? না স্যার। হবে না। তার মানে টাইম অলসো প্লে দ্য ইম্পর্টেন্ট রোল ফর দ্য সাকসেসফুল ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ। ইন দ্যাট কেস আমরা যদি সময়টা কনসিডার করি, আমাদের ডিজিজ ডেভেলপমেন্টের কম্পোনেন্ট হবে কয়টা? 4টা। হবে। তাহলে এই চারটা যে ইন্টারঅ্যাকশন, এটাকে আমরা ত্রিভুজের মাধ্যমে দেখাতে হবে না চতুর্ভুজের মাধ্যমে দেখাতে হবে? স্যার চতুর্ভুজ। যখন চতুর্ভুজ হবে তখন তাকে আমরা বলছি ডিজিজ টেট্রাহেড্রন। স্যার টাইমটা কি এনভায়রনমেন্টের মধ্যে পড়ে না? এনভায়রনমেন্ট যদি আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে দেই নভেম্বর মাসে, তাহলে হয়তো ডিজিজটা ডেভেলপমেন্ট নাও হতে পারে। এরকম নট ইন অল কেস, সব ডিজিজের ক্ষেত্রে না, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে টাইমটাই রোল প্লে করে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে ফিফথ একটা কম্পোনেন্টের কথা এখানে লেখা আছে, হিউম্যান বিং। আচ্ছা, মানুষও অনেক সময় প্লান্টের ডিজিজ ডেভেলপমেন্টে ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিভাবে? যেমন ধরো আমরা যদি কোভিড-19 এর কথা বলি, এই কোভিড-19 প্যাথোজেনটা কোথায় ছিল? স্যার চিনি। চিনি। তাহলে বাংলাদেশে ধরো এখানে আমাদের সাসেপ্টেবল হোস্ট আছে, আমরা ফেভারেবল এনভায়রনমেন্ট আছে, সময়ও হয়তো উপযুক্ত, কিন্তু মানুষ যতক্ষণ না নিয়ে আসছে ওই প্যাথোজেনটা চায়না থেকে বাংলাদেশে, ততক্ষণ কি বাংলাদেশের ডিজিজটা হয়েছিল? না স্যার। তাহলে এক্ষেত্রে আরেকটা রোল প্লে করলো কে ডিজিজ ডেভেলপমেন্টে? হিউম্যান বিং। তাহলে হিউম্যান বিংকেও একটা ফিফথ কম্পোনেন্ট হিসেবে কনসিডার করা যায় ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ। কথাটা বুঝতে পারছো? জি স্যার। যেমন তোমাদের ইতিহাস পড়াইছে লেভেল 2 তে প্রফেসর মামুনুর রশিদ, আইরিশ ফেমিন মনে আছে? আইরিশ, কারো মনে আছে আইরিশ ফেমিনের কথা? আর ওই যে আলু গাছের লেড ব্লাইট। বিলম্বিত ধসা রোগ। হ্যাঁ, লেড ব্লাইট অফ পটেটো রোগ যেটা হয়েছিল, এটা আয়ারল্যান্ডে হয়েছিল, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই যে প্যাথোজেনটা, অ্যাকচুয়ালি লেড ব্লাইটের যে প্যাথোজেনটা, এটা পটেটো যে টিউবার আছে তার ভিতরে সুপ্ত অবস্থায় রয়ে গেছিল। তো এই সুপ্ত অবস্থায় রয়ে গেছিল এই প্যাথোজেনটা প্রথমে আয়ারল্যান্ডে ছিল না। আইরিশ ফেমিন কিন্তু একেবারে আয়ারল্যান্ডে একটা ইতিহাস চেঞ্জ করে দিয়েছে, তাই না? প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষ শিফট করে ইংল্যান্ডে চলে গেছে, একটা দেশের ইতিহাসই চেঞ্জ হয়ে গেছে একটা ডিজিজের কারণে। তো এই যে প্যাথোজেনটা
আয়ারল্যান্ডে প্রবেশ করলো কিসের মাধ্যমে? মানুষের মাধ্যমে। মাধ্যমে। কারণ এটা প্রথমে নর্থ আমেরিকার দিকে ছিল, সেখান থেকে মানুষজন পটেটো নিয়ে আসে আয়ারল্যান্ডে, ওই পটেটোর মাধ্যমে প্যাথোজেনটা আয়ারল্যান্ডে প্রবেশ করছে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই প্যাথোজেন লাগছে, হোস্ট লাগছে, এনভায়রনমেন্ট লাগছে, কিন্তু এইগুলো সবই ছিল, প্যাথোজেনটা ছিল না। প্যাথোজেনটা ক্যারিড বাই হিউম্যান বিং। তো ইন দ্যাট কেস আমরা আরেকটা কম্পোনেন্ট হিসেবে বিবেচনা করতে পারি কিনা ডিজিজ ডেভেলপমেন্টে হিউম্যান বিংকে? কি মনে হয় তোমাদের? জি স্যার। হ্যাঁ স্যার, কনসিডার করা যায়। অবশ্যই, নট ইন অল কেজেস, ওকে, ইন সাম কেজেস। সেই জন্য হিউম্যান বিংকেও ডিজিজ ডেভেলপমেন্টের 5 নাম্বার কম্পোনেন্ট বলা হচ্ছে। তাহলে হিউম্যান বিংকে কনসিডার করলে আমাদের ডিজিজ ডেভেলপমেন্টের কম্পোনেন্ট টোটাল কয়টা হবে? স্যার 5টা। 5টা হবে। ইন দ্যাট কেস আমাদের এই যে ইন্টারাকশন গুলো যদি দেখায়, সেটা কিসের মাধ্যমে দেখাতে হবে? স্যার পঞ্চভুজ। আচ্ছা, পেন্টাগনাল। পেন্টাগোনাল। এই ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে, নিচে একটা শব্দ লেখা আছে, দেখো কি এটা? পিরামিড। পিরামিড বলা হচ্ছে। Interaction of the 5 components we can describe by digits pyramid. তাহলে আমাদের বেসিক কিন্তু হলো ডিজিট ট্রায়াঙ্গেল। ডেফিনেটলি ডিজিট ট্রায়াঙ্গেল হলে ডিজিট মানে আমাদের এক্সপ্লানেশনটা হয়ে যাবে। বাট সাম কেসেস fourth and fifth component also can play a great role for the development of a digit. In case we can if we can add only time, we can describe by digit tetrahedron. If we can add human being for the development of a digit, we can call that one as a digit pyramid. Okay? বোঝো না এমন কেউ আছো? স্যার কোনোভাবে স্যার ইনসেক্টের দ্বারা স্যার অ্যাফেকশন হয় না? ইনসেক্ট ভেক্টর হিসেবে কাজ করে, বাহক হিসেবে কাজ করে, কিন্তু ইনসেক্ট তো ধরো একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে যাবে না। নর্থ আমেরিকা থেকে আয়ারল্যান্ডে একটা ইনসেক্ট প্যাথোজেন ক্যারি করা সো ডিফিকাল্ট। ইনসেক্ট ওয়ান প্লান্ট টু অ্যানাদার প্লান্ট ডিসেমিনেট করে, বা একটা জমি থেকে আরেকটা জমিতে যায়। হ্যাঁ, সেই জন্য ইনসেক্টকে ওইভাবে কনসিডার করা হয়নি, কিন্তু মানুষকে কনসিডার করা হয়েছে। ওকে, আর কোনো আলাপ? না স্যার। ওকে, স্যার, বলো তাহলে। ডিজিজ পিরামিডের সবার উপরে মানুষকে রাখার কোনো তাৎপর্য আছে নাকি? এটা বইতে তোমাদের জিএন অ্যাগ্রেসের প্লান্ট প্যাথোলজি বইয়ের কি আমরা কখনো রেফারেন্স দিলাম? জি স্যার। এখানে ওই বইতে তারা এইভাবে ছবিটা আঁকাছে, সেই জন্য আমরা এইভাবে দিচ্ছি। তুমি এটা যদি উল্টাই দাও কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু এক্ষেত্রে একটা ধারাবাহিকতা রক্ষা করতে শুধু টাইম দেখো, যেটা নতুন যোগ হলো, এক্ষেত্রে আমরা টাইমকে এমফাসিস দিচ্ছি, সেই জন্য টাইমটা উপরে আছে। এক্ষেত্রে হিউম্যান বিংকে আমরা এমফাসাইজ দিচ্ছি, সেজন্য হিউম্যানটা উপরে আছে। এইভাবে হয়তো ব্যাখ্যাটা দেওয়া যায়। বাট এটা যদি তুমি উল্টাই দাও, পিরামিডটাকে এই হিউম্যান বিং নিচে দাও, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, দেখো আমরা একটা বিষয় এখানে আলোচনা করার চেষ্টা করি। এখানে লেখাটা দেখো, এখানে ওকে কি লেখা আছে? এখানে Laminar air flow. লামিনার এয়ার ফ্লো বাউন্ডারি। লামিনার এয়ার ফ্লো বাউন্ডারি তোমার শব্দটা লিখে নাও, সেজন্য ছোট কলম দেখা যাচ্ছিল না এটা। লামিনার এয়ার ফ্লো বাউন্ডারি কি এটা আসলে? দেখো এখানে একটা ছবি আঁকানো আছে, তোমার কি খাতা কলম নিয়ে বসছো তো নাকি? জি স্যার। জি স্যার। ছবিটা আঁকায় নাও সবাই। এত সুন্দর করে ধান গাছ না আঁকালেও চলবে, জাস্ট এমনি
আঁকানো শেষ হচ্ছে তোমাদের? জি স্যার। ওকে, দেখো এখানে কিছু রাইস প্লান্ট আঁকানো আছে। রাইস প্লান্টের চতুর্দিকে যে আবহাওয়াটা সেখানে সাদা দ্বারা নির্দেশ করা হচ্ছে, সাদার পরে একটা লাল বাউন্ডারি দেওয়া হচ্ছে, তারপরে অন্য কালারের একটা বাউন্ডারি দেওয়া হচ্ছে, তাই না? এই দুটো ক্লাইমেট এখানে বলা হচ্ছে। উপরে হচ্ছে ম্যাক্রো ক্লাইমেট, আর ধান গাছের চতুর্দিকে যে ক্লাইমেট তাকে কি বলা হচ্ছে? মাইক্রো ক্লাইমেট। মাইক্রোক্লাইমেট। তোমরা কি কখনো বড় বট গাছ বা আম গাছ এরকম গাছের তলায় সন্ধ্যার পরে গিয়েছো? এরকম কারো অভিজ্ঞতা আছে? জি স্যার, বট গাছের নিচে গেছিলাম। বট গাছের নিচে সন্ধ্যার পরে গেলে কি মানে দূর থেকে একটু ঠান্ডা এবং গাছের নিচে গেলে একটু গরম, এরকম কি মানে অনুভূতি হয়েছিল তোমাদের? জি স্যার, কার্বন ডাই অক্সাইডের ইয়া বেড়ে যায়। আচ্ছা, না আমি সেটা পরে বলতেছি, এরকম কি ফিলিংস হয়েছিল কিনা যে গাছের নিচে যখন গেলাম তখন কেমন যেন একটা আবহাওয়া লাগতেছিল, কিন্তু গাছ থেকে একটু দূরে গেলে ভিন্ন রকমের আবহাওয়া, এরকম ফিলিংস হয়েছিল কিনা তোমাদের? জি স্যার, ফিলিংস আসেনি স্যার। তাহলে এরকম ফিলিংস যদি হয় তাহলে দুটো আবহাওয়াকে একই না আলাদা? আলাদা স্যার। আলাদা। ঠিক রাইস আমাদের যে বিভিন্ন ক্রপ লাগায় সেই ক্রপের নিচে বলা হচ্ছে যে এক ধরনের ক্লাইমেট বিরাজমান, যে ক্লাইমেটকে আমরা বলতেছি মাইক্রো ক্লাইমেট। এখানে দেখো লেখা আছে দ্য ক্লাইমেট উইদিন দ্য ভাইনিয়ার্ড ক্যানোপি ইনফ্লুয়েন্সড বাই ভাইনিয়ার্ড প্র্যাকটিসেস। আমরা ইনফ্লুয়েন্স কথাটা ভুলে যাই, মানে গাছের চতুর্দিকে এক ধরনের আবহাওয়া থাকে তাকে বলি মাইক্রো ক্লাইমেট, এবং গাছের থেকে একটু দূরে সাধারণ যে এনভায়রনমেন্ট ওভারঅল যে ক্লাইমেট থাকে তাকে বলে ম্যাক্রো ক্লাইমেট। এই মাইক্রো ক্লাইমেট এবং ম্যাক্রো ক্লাইমেট বলা হচ্ছে এই দুটোর মাঝখানে একটা ইনভিজিবল বাউন্ডারি থাকে, একটা অদৃশ্য বাউন্ডারি থাকে, যে বাউন্ডারির মাধ্যমে হয় কি যে আমাদের গাছের চতুর্দিকে যে প্যাথোজেন গুলো থাকে, এখানে বিভিন্ন কনেডিয়া বা স্পোর ভাসমান অবস্থায় থাকে, এগুলো করে কি এই মাইক্রো ক্লাইমেট থেকে ম্যাক্রো ক্লাইমেটে যেতে পারে না, একটা অদৃশ্য বাউন্ডারির কারণে। তো কখন যেতে পারে এই মাইক্রো ক্লাইমেট থেকে ম্যাক্রো ক্লাইমেটে? যদি আমরা কোনো ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি। ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই মানে যদি আমরা বাতাস জোরে প্রবাহিত হয়, ইন দ্যাট কেস বাতাস একটা ফিজিক্যাল ফোর্স হিসেবে কাজ করে, এই ইন্ডিভিজুয়াল বাউন্ডারিটা ভেঙে যায়, তখন মাইক্রো ক্লাইমেট থেকে প্যাথোজেন গুলো ম্যাক্রো ক্লাইমেটে ছড়ায় পড়ে। ঠিক আমি যেমন বটের গাছের নিচে তোমাদের থাকার কথাটা বললাম, যে বটের গাছের নিচে এক ধরনের আবহাওয়া থাকে, এটাকে আমরা মাইক্রো ক্লাইমেট বলবো, এবং বটের গাছ থেকে দূরে যে আবহাওয়াটা সেটা হলো ম্যাক্রো ক্লাইমেট। এই মাইক্রো ক্লাইমেট বটের গাছের নিচে যদি কোনো কিছু থেকে থাকে, স্পোর থেকে থাকে, তারা ম্যাক্রো থেকে মাইক্রোতে মুভ করে না, যায় না। কেন যায় না? তখন বলা হয় যে এর মাঝখানে একটা অদৃশ্য বাউন্ডারি আছে, এই দুটো এনভায়রনমেন্টের মাঝখানে। এই অদৃশ্য বাউন্ডারির নামটা কি? ল্যামিনার এয়ারফ্লো বাউন্ডারি। ওকে, এই অদৃশ্য বাউন্ডারির নাম বলা হচ্ছে ল্যামিনার এয়ারফ্লো। এবং এই ল্যামিনার ক্লাস চলতেছে, কে কিছু বলতেছিল? দেখি নিজেকে মিউট করে রাখো। তো বলা হচ্ছে যে this kind of invisible boundary we can call that one laminar airflow boundary, and that can prohibit the movement of different microorganisms or spores from microclimate to the macroclimate. তো কথাটাই আমরা এখানে বলার চেষ্টা করতেছিলাম যে laminar airflow boundary কাকে বলে। ক্লাস হচ্ছে তো, তোমরা কথাটা বুঝছো কিনা? ছবিটার নিচে মনে হচ্ছে লেখা কাটা পড়ছে। এই অনেকে চিরঞ্জীব বা গালি আপনারা ইয়া করছেন, তোমাদের কথা শোনা যাচ্ছে না, নিজেকে মিউট করো। কত পর্যন্ত দিছিলাম, মাইক পর্যন্ত কি করতে বলছিলাম, এই চিরঞ্জীব ইলেকট্রন বিন্যাস করতে বলছিলাম। আমরা বলছিলাম যে রসায়নের মেইন যে টপিকস বা বিষয়টা। চিরঞ্জীব মিউট কর। ল্যামিনার এয়ারফ্লো বাউন্ডারি কাকে বলে? মাথায় কি গেছে তোমাদের? স্যার আরেকবার স্যার। খুব সহজ ভাবে যদি বলি যে আমাদের যে গাছ আছে, গাছের যে ক্যানোপি রিজন আছে, আমরা সেটা জানি তো। ক্যানোপি কাকে বলে?
গাছের যে ডালপালা যুক্ত যে অংশটুকু সেটাকে আমরা ক্যানোপি বলতেছি। স্যার এর মধ্যে এক ধরনের এনভায়রনমেন্ট থাকে, এই ক্যানোপির মধ্যে গাছের যে বিভিন্ন প্যাথোজেন আছে বা স্পোর গুলো আছে তারা ভাসমান অবস্থায় থাকে। এই এনভায়রনমেন্টকে বলা হচ্ছে মাইক্রো ক্লাইমেট, এবং গাছ থেকে দূরে সাধারণ যে ক্লাইমেট তাকে আমরা বলবো ম্যাক্রো ক্লাইমেট। বলা হচ্ছে যে এই ম্যাক্রো ক্লাইমেট এবং মাইক্রো ক্লাইমেট এর মাঝখানে একটা অদৃশ্য বাউন্ডারি থাকে, একটা ইনভিজিবল বাউন্ডারি থাকে। এই ইনভিজিবল বাউন্ডারির কারণে মাইক্রো ক্লাইমেট থেকে প্যাথোজেন গুলো বা স্পোর গুলো ম্যাক্রো ক্লাইমেটে যেতে পারে না। এই ইন্ডিভিজুয়াল বাউন্ডারিকে নাম বলা হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারি। এবং প্যাথোজেনটা যদি ম্যাক্রো ক্লাইমেট থেকে মাইক্রো ক্লাইমেটে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারিটা ভেঙে ফেলতে হবে, ব্রিজ করতে হবে। আমরা কিভাবে ব্রিজ করতে পারি? বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে। যেমন বাতাস, আমরা যদি বাতাস প্রবাহিত করি তাহলে ইনভিজিবল বাউন্ডারিটা ভেঙে যায়, মাইক্রো ক্লাইমেট থেকে প্যাথোজেন বা স্পোর গুলো ম্যাক্রো ক্লাইমেটে তখন ছড়ায় পড়ে। ক্লিয়ার কথাটা? জি স্যার। তাহলে তোমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে প্রথম দিকে তোমরা তো ঢুকছিলে আমাদের ল্যাবে, তাই না? জি স্যার। ওখানে একটা যন্ত্র ছিল ল্যামিনার এয়ার ফ্লো চেম্বার, মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। এয়ার ফ্লো চেম্বার, ওই ল্যামিনার এয়ার ফ্লো চেম্বারটাই মানে এই ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারি কনসেপ্ট থেকে সেটা ডেভেলপ করা হয়েছে। ল্যামিনার এয়ার ফ্লোতে যদি তোমরা কখনো কাজ করো তখন দেখবা সেখানে আমরা বাহিরে বসে ভিতরে মানে চেম্বারের ভিতরে হাত প্রবেশ কাজ করি। তো তখন আমরা বাইরে বসে থাকি এবং ভিতরে চেম্বার, এর মাঝখানে ওখানে একটা অদৃশ্য বাউন্ডারি থাকে এবং তাকে ভাঙার জন্য ওখানে বাতাস অ্যাপ্লাই করা হয়। তোমরা যদি কখনো মাস্টার্স করো বা ইভেন ইন্টারেস্টেড হও যে আমি একটু ল্যামিনার ফ্লোতে কাজ করব, তোমরা এসে কাজ করে দেখতে পারো। জাস্ট এই ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারি কনসেপ্টের উপর ভিত্তি করে ল্যামিনার এয়ার ফ্লো চেম্বারটা তৈরি করা হয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু অনেক সময় শর্ট নোট আকারে আমরা প্রশ্ন করি। স্যার হ্যাঁ বলো ভ্যালি। মাইক্রো ক্লাইমেটের কিছু লেখা দেখা যাচ্ছে না ছবির নিচে। মাইক্রো ক্লাইমেটের লেখা বোঝা যাচ্ছে না? স্যার নিচে ছবিটার নিচে ফিগারটার জন্য কিছু লেখা ঢাকা পড়ছে স্যার, ওইটা বলতেছে। হ্যাঁ, এটা অ্যানিমেশনটা মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, অ্যানিমেশনটা করতে হবে। এরকম বিষয়টা নাকি? জি স্যার। দেখো এখানে লেখাটা এরকম, মাইক্রোক্লাইমেট is a local set of atmospheric conditions that differ from those in the surrounding areas, often with a slight difference but sometimes with a substantial one. The term may refer to areas as small as few square meter to square feet. মানে এই যে লেখাগুলো আছে এটা পড়ে বোঝা তোমার জন্য সো ডিফিকাল্ট। তুমি যদি আমি যে আলাপগুলো করলাম সেটা যদি বুঝে থাকো তাহলে এই লেখাগুলো পড়লে তোমার মনে থাকবে। তুমি জাস্ট নিচের শেষের গুলো দেখো, an invisible boundary prevails in the transitional zone between macro and microclimate, which prohibits the movement of pathogens from micro to macroclimate, and it needs some physical force like wind to bridge the boundary known as a laminar airflow boundary. আমি যে কথাগুলো বললাম জাস্ট এই কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। আমি কি যাব পরে সামনে যাব? জি স্যার। তাহলে এখানে আমরা যে পয়েন্টটা এখন আলোচনা করব সেটা হলো হাউ দ্য প্লান্ট অ্যাফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান এপিডেমিক। এটা হলো টাইটেল, হাউ দ্য প্লান্ট অ্যাফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ এপিডেমিক। প্লান্ট কিভাবে এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্টে হেল্প করে। পয়েন্টটা মানে টাইটেলটা লিখে নাও তোমরা, হাউ প্লান্ট অ্যাফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান এপিডেমিক। আমরা বললাম যে ডিজিজ ডেভেলপমেন্টের যে কম্পোনেন্ট গুলো, হোস্ট, দ্যাটস মিন প্ল্যান্ট, তারপর প্যাথোজেন এন্ড এনভায়রনমেন্ট,
অ্যাটলিস্ট এই তিনটা কম্পোনেন্ট। এখন প্রত্যেকটা তো একটা ইন্ডিভিজুয়াল ইফেক্ট আছে, তাই না? এখন প্রথমে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে ডিজিজ ডেভেলপমেন্ট হচ্ছে সেটা এপিডেমিক আকারে হবে কিনা, সেক্ষেত্রে প্লান্টের কি রোল আছে বা হোস্টের কি রোল আছে। নাম্বার 1, প্লান্টের জেনেটিক রেজিস্ট্যান্স or susceptibility of the susceptibility. Okay, number 1, genetic resistance or susceptibility of the host. জিনোটাইপ এবং ফিনোটাইপ এই দুটো শব্দ জানা আছে আমাদের। জি স্যার। তার মানে প্লান্টটা সাসেপ্টেবল হবে কিনা বা রেজিস্ট্যান্ট হবে কিনা এটা আসলে কিসের উপর নির্ভর করে, ফিনোটাইপের উপর না জিনোটাইপের উপরে? জিনোটাইপ। জিনোটাইপ, দ্যাটস মিন জেনেটিক মেকআপ, তাই না? দেখো প্লান্ট রেজিস্ট্যান্সি দুই ধরনের হতে পারে, একটা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে হরাইজন্টাল রেজিস্ট্যান্স। তার মানে প্লান্টটা রেজিস্ট্যান্স হবে না সাসেপ্টেবল হবে সেটা নির্ভর করবে রেজিস্ট্যান্সের উপরে, সেটা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হবে না হরাইজন্টাল রেজিস্ট্যান্স হবে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং অফ ভার্টিক্যাল রেজিস্ট্যান্স এন্ড হরাইজন্টাল রেজিস্ট্যান্স? আইডিয়া আছে? Anyone can explain what is vertical resistance, what is horizontal resistance? স্যার ভার্টিক্যাল রেজিস্ট্যান্সে সিঙ্গেল জিন থাকবে আর হরাইজন্টালি স্যার মেনি মানে অনেকগুলো জিন থাকবে। Okay, very good. একটু মালিহা বললা নাকি? জি স্যার। মালিহা আদিবা না? জি স্যার। মেঘনা। আচ্ছা, তুমি আগে এক্সপ্লেইন করতে পারবা? আমি খুব হ্যাপি হয়েছি তোমার উত্তরটা শুনে। স্যার এত ডিটেইল জানি না। ডিটেইল জানো না? না স্যার। ওকে, ভার্টিক্যাল রেজিস্ট্যান্সে ব্র্যাকেটে তোমরা লেখো যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্সের জন্য দায়ী হলো মনোজিন বা সিঙ্গেল জিন। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হলো, আমরা যদি লিখি সিঙ্গেল জিন রেসপন্সিবল, তো এটাকে আবার বলা হয় মনোজেনিক রেজিস্ট্যান্স। তার মানে ভার্টিক্যাল রেজিস্ট্যান্সের জন্য কয় ধরনের জিন দায়ী? ভার্টিক্যাল রেজিস্ট্যান্সের জন্য সিঙ্গেল জিন দায়ী। আরেকটা হচ্ছে আমরা কি বললাম, হরাইজন্টাল রেজিস্ট্যান্স। হরাইজন্টাল রেজিস্ট্যান্সের জন্য কয় ধরনের জিন দায়ী? অনেকগুলো স্যার। অনেকগুলো। মুশকিল। সমস্যা হচ্ছে, হ্যাঁ পাওয়ার পয়েন্টে একটু ওয়েট করো। হরাইজন্টাল রেজিস্ট্যান্স, হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা এটাকে বলি পলিজেনিক or জিন রেজিস্ট্যান্স। ওকে, এখন কোন ধরনের রেজিস্ট্যান্স হলে ডিজিজ বেশি হবে বা কম হবে, ভার্টিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে না হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে? স্যার ভার্টিক্যালে বেশি হবে। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, ভার্টিক্যালে বেশি, মাত্র সেখানে একটা মাত্র রেজিস্ট্যান্স। এক ধরনের জিন আছে তাই নাকি, তাই তো? জি স্যার। আর হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অনেকগুলো জিন যেহেতু আছে সেখানে রেজিস্ট্যান্স বেশি হবে। এটা হলো তোমাদের ওপিনিয়ন, বাট আমার ওপিনিয়নটা একটু ডিফারেন্ট। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হলে সিঙ্গেল জিন রেজিস্ট্যান্স যদিও এটা, কিন্তু এক্ষেত্রে রেজিস্ট্যান্সই বেশি শো করবে। ক্লিয়ার? একটু উল্টা মনে হচ্ছে নাকি? জি স্যার। মানে স্যার হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট করতে আর অনেক বেশি পরিমাণে বা অনেক বেশি প্রকারের জিন লাগবে, আর এখানে একটা মাত্র জিন দিয়ে কাজ হয়ে যাচ্ছে, এই জন্য। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স তোমরা ওখানে লিখে রাখো, ইট অফার্স মোর রেজিস্ট্যান্স টু দ্য প্লান্ট, যাতে এটুকু মনে রাখো।
ভার্টিক্যাল রেজিস্ট্যান্স ক্ষেত্রে সিঙ্গেল জিন রেজিস্ট্যান্স, বাট ইট অফার্স মোর রেজিস্ট্যান্স টু দ্য প্ল্যান্ট। আর হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে it offers comparatively less resistance to the plant. Okay, আমি একটা ছবি আনার চেষ্টা করতেছি, পারি কিনা একটু জাস্ট আমাকে সময় দাও। গুগলে যাই দেখি। শেয়ারিংটা স্টপ করি, একটু নিয়ে আসি, জাস্ট একটু সময় দাও, 1 মিনিট আমাকে। দেখতে পাচ্ছ তোমরা আমাকে? এখানে দেখা যাচ্ছে, দেখো তো একটু। জি স্যার। আচ্ছা, গ্রাফ নিয়ে আসলাম, তাই না? এখানে একটা গ্রাফ নিয়ে আসলাম। এই যে গ্রাফ গুলো আছে, এখানে কতগুলো জিন আছে দেখো তো, বার কতগুলো আছে এখানে? 8টা। অনেকগুলো বার আছে, তাহলে এই বারগুলো মানে যদি আমরা একটা জিন হিসেবে দায়ী করি, তাহলে এটা কি ভার্টিক্যাল রেজিস্ট্যান্স ছবি না হরাইজন্টাল রেজিস্ট্যান্স ছবি? হরাইজন্টাল স্যার। হরাইজন্টাল রেজিস্ট্যান্স ছবি। আর এখানে যদি একটা সিঙ্গেল বার থাকতো, তাহলে তাকে কি বলতাম আমরা? ভার্টিক্যাল। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স বলতাম। তো ভার্টিক্যাল এবং হরাইজন্টাল নামটা আসে এখান থেকেই, যে যদি ভার্টিক্যাল রেজিস্ট্যান্স মানে হলো যদি একটা সিঙ্গেল জিন থাকে, তাহলে এটা ভার্টিক্যাল একটা বারের মতো মনে হবে উল্লম্ব বরাবর। আর যদি তখন তাকে আমরা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স বলবো। আর যখন অনেকগুলো জিন হবে, তখন তাকে বলা হচ্ছে যে হরাইজন্টাল রেজিস্ট্যান্স। কারণ অনেকগুলো জিন হলে আমরা এরকম একটা রেখা পেয়ে যাব। ওকে, এরকম একটা রেখা পেয়ে যাব। তো এনিওয়ে, তোমরা জাস্ট আমরা কি বললাম যে হুইচ রেজিস্ট্যান্স উইল অফার মোর রেজিস্ট্যান্স টু দ্য প্ল্যান্ট, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আর হরাইজন্টাল রেজিস্ট্যান্স? ভার্টিক্যাল। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স। ওকে, তার মানে হলো যে তাহলে কোন ধরনের রেজিস্ট্যান্স বেশি হলে এপিডেমিক আকারে ডিজিজটা বেশি হবে? স্যার হরাইজন্টাল। হরাইজন্টাল রেজিস্ট্যান্স। তাহলে দেখো আমি এখানে যদি পয়েন্টটা লিখছি, তোমাদের এক্সপ্লেইন করতে হবে যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স মিন্স, আমি যদি এভাবে লিখতাম ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এটা হলো যে অফ এপিডেমিক। আর হরাইজন্টাল এখানে লিখতাম ক্লিয়ার কথাটা? Vertical resistance means less chances of epidemic development. Horizontal resistance means more chances of epidemic disease development. Okay? এরপর নেক্সট পয়েন্ট যেটা, সেটা হলো ডিগ্রি অফ জেনেটিক ইউনিফর্মিটি অফ দ্য হোস্ট। ডিলিট করে দেই আমি। নেক্সট পয়েন্ট হলো জেনেটিক ডিগ্রি অফ জেনেটিক ইউনিফর্মিটি অফ হোস্ট ইন এ পার্টিকুলার ফিল্ড। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার।
ডিগ্রি অফ জেনেটিক ইউনিফর্মিটি অফ হোস্ট ইন এ পার্টিকুলার ফিল্ড। এটা মানে কি? জেনেটিক ইউনিফর্মিটি, ধরো একটা ফিল্ডে যদি সিমিলার টাইপ অফ প্লান্ট বেশি থাকে, তাতে জেনেটিক ইউনিফর্মিটি বেশি থাকবে না কম হবে? তাহলে বেশি হবে স্যার। বেশি হবে স্যার। তাহলে জেনেটিক ইউনিফর্মিটি যত বেশি হবে, ডিজিজটা তত বেশি দ্রুত স্প্রেড করবে না, যত বেশি মিশ্র পপুলেশন থাকবে তত স্প্রেড করবে বেশি। কোনটা স্যার? একই রকম হলে। একই রকম হলে। তাহলে জেনেটিক ইউনিফর্মিটি যত বেশি হবে, এপিডেমিক আকারে ডিজিজ হওয়ার সম্ভাবনা তত বেশি। বেশি। যেমন মনোকালচার একটা শব্দ, তোমরা শুনছো মনোকালচার কাকে বলে? মনোকালচার মানে হলো একই জাতীয় ফসল বারবার চাষ করাকে বলা হয় মনোকালচার। একই ফসল বারবার চাষ করাকে বলা হচ্ছে কি? মনোকালচার স্যার। মনোকালচার। তাহলে মনোকালচার মানে জেনেটিক ইউনিফর্মিটি বেশি না কম? বেশি। বেশি। তার মানে মনোকালচার হলে এপিডেমিক আকারে ডিজিজ ডেভেলপমেন্ট বেশি হবে। আর যদি ন্যাচারাল বা ইন্টারমিঙ্গেল পপুলেশন হয়, ইন্টারমিঙ্গেল মানে হলো মিশ্র, ন্যাচারাল আর ইন্টারমিঙ্গেল পপুলেশন হলে লেস চান্সেস অফ এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট। তাহলে হোস্টের একটা ফ্যাক্টর, ডিগ্রি অফ জেনেটিক ইউনিফর্মিটি অলসো প্লে আ ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ এপিডেমিক ডিজিজ। ক্লিয়ার কথাটা? জি স্যার। থার্ড, টাইপ অফ ক্রপস। কোন ধরনের ফসল লাগাচ্ছি তার উপর ভিত্তি করে এপিডেমিক আকারে ডিজিজ হবে কিনা সেটা বোঝা যাবে। যেমন অ্যানুয়াল ক্রপ বা ফোলিয়ার অর ফুড ডিজিজ, এক্ষেত্রে ডিজিজ বেশি হবে না যেটা পেরিনিয়াল ক্রপ, কাঠ জাতীয় যেগুলো আছে, ধরো আম, কাঁঠাল, সেখানে এপিডেমিক আকারে ডিজিজ বেশি হবে? কোন ক্ষেত্রে মনে হয় তোমাদের? অ্যানুয়ালি স্যার বেশি হবে। এখানে লেখা আছে দেখো, অ্যানুয়াল ক্রপ হয় বা ফোলিয়ার অথবা ফুড ডিজিজ হয়, সেক্ষেত্রে ডিজিজ খুব র্যাপিডলি ডেভেলপ হয়, ইন এ উইকস, খুব দ্রুত হয়। তাহলে এই ধরনের ক্রপ যদি হয়, অ্যানুয়াল ক্রপ বা ফোলিয়ার ক্রপ বা ফ্রুট ক্রপ, ইন দ্যাট কেস there is more chances of epidemic disease development. But যদি perennial woody disease হয়, that will take longer time to develop, that means there will be less chances of epidemic disease development. Okay? এরপরে এজ অফ দ্য হোস্ট প্লান্ট, গাছের বয়সও এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্টে হেল্প করে। যেমন আমি তোমাদের বলতেছিলাম কিছুক্ষণ আগে যে হাম মানুষের ক্ষেত্রে, এটা কোন সময় এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট হয়? ছোটবেলায় না এরকম? ছোটবেলায়। ঠিক তেমনি প্লান্টের ক্ষেত্রে গাছের বয়সে অনেক সময় ডিজিজ ডেভেলপমেন্ট এপিডেমিক আকারে হবে কিনা সেটা নির্ভর করে। যেমন এখানে লেখা আছে দেখো, some plants are susceptible only during growth period, মানে শুধুমাত্র যখন তারা বড় হতে থাকে তখন তারা সাসেপ্টিবল হয়, কারণ তখন তারা এপিডেমিক আকারে ডিজিজ ডেভেলপমেন্টে হেল্প করবে, and become resistant during mature period. যখন ম্যাচিউর হয়ে যায় তখন তারা রেজিস্ট্যান্ট হয়ে যায়। তার মানে যখন ম্যাচিউর হবে তখন তারা এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্টে হেল্প করবে না। তার মানে গাছের যে বয়স, এজ অফ দ্য হোস্ট প্লান্ট, এটারও একটা ইম্পর্টেন্ট রোল আছে whether the disease will be epidemic or not. যেমন তোমরা একটা এক্সাম্পল লিখতে পারো, রাইসের একটা ডিজিজ আছে, রাইসের স্টেম রট ডিজিজ। রাইসের স্টেম রট ডিজিজ, এই স্টেম রট ডিজিজটা গাছের ইয়াং প্লান্টে হয় না, সিডলিং স্টেজে হয় না, এটা যখন মানে গ্রোয়িং স্টেজে থাকে, বিশেষ করে বুটিং স্টেজ, তখন এই স্টেম রট ডিজিজটা দেখা যায়। তার মানে গাছের বয়সেরও একটা ইম্পর্টেন্ট রোল আছে যে এপিডেমিক আকারে ডিজিজ হবে কি হবে না। সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, দেখো আমরা তাহলে হোস্ট অথবা প্লান্ট কিভাবে এপিডেমিক আকারে ডিজিজ ডেভেলপ করে তার একটা রোল প্লে করার সুযোগ আছে। তো প্রথমে তার জেনেটিক মেকআপটা কেমন হবে সেটার উপর ভিত্তি করবে যে এপিডেমিক আকারে ডিজিজ হবে কিনা, বা তাদের আমরা জমিতে যে চাষাবাদ করতেছি তাদের যে জেনেটিক ইউনিফর্মিটি বেশি আছে কিনা, বা কোন ধরনের ক্রপ চাষ করতেছি আমরা, অ্যানুয়াল ক্রপ, ফোলিয়ার ক্রপ বা ফ্রুট নাকি উডি প্ল্যান্ট। এবং ফাইনালি age of the host plant also can play a role in the development of epidemic disease. এ পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এক্সাম্পলটা যেন কিসের বললেন? এজ অফ হোস্ট প্লান্ট।
হ্যাঁ গালি, তোমার প্রশ্নটা বুঝতে পারি নাই, আবার বলো। স্যার একটা এক্সাম্পল যে বলছিলেন সেটা কি ছিল? এজ অফ হোস্ট আচ্ছা আমি লিখে দিচ্ছি তোমাদের, হ্যাঁ দেখো এজ অফ দ্য হোস্ট প্লান্ট, এখানে দেখো আমি লিখে দিচ্ছি স্টেম স্টেম বোলার, স্টেম রড অফ রাইস। রাইট, এটা একটা ডিজিট। ওকে, এটা সিডলিং স্টেজে হয় না, এটা ম্যাচিউর প্লান্টে হয়। স্যার ডিগ্রি অফ জেনেটিক ওই যে হচ্ছে ইউনিফর্মিটি বিষয়টা একটু আরেকবার যদি একটু বলতেন স্যার। আচ্ছা, জেনেটিক ইউনিফর্মিটি যেমন ধরো আমি যদি স্টেম জেনেটিক ইউনিফর্মিটি যদি বলি, ধরো একই ধরনের রাইস, একটা পুরা জমি আছে, সেখানে শুধু জমিতে আমরা প্রতিবার রাইস চাষ করি, অথবা দেখা যাচ্ছে যে 100 একর জমি আছে, আমরা 100 একর জমিতে আমরা শুধু রাইস প্লান্ট করলাম, সেখানে যদি স্টেম রড ডিজিজ হয় তাহলে জেনেটিক ইনফরমেটিভ। আচ্ছা তার আগে তুমি আমাকে বলো জেনেটিক ইনফরমেটিভ এখানে বেশি না কম? শুধুমাত্র আমরা 100 একর জমিতে শুধু রাইসই চাষ করলাম। বেশি স্যার। বেশি স্যার, বেশি। আচ্ছা এখন ধরো আমরা রাইস না করে কিছু অংশ রাইস করলাম, কিছু অংশ হুইট করলাম, কিছু অংশ অন্যান্য ক্রপ করলাম, এটাতে জেনেটিক ইউনিফর্মিটি কম, তাই না? হ্যাঁ স্যার। আমাদের স্টেম রড হচ্ছে রাইসের ক্ষেত্রে, তাহলে রাইসের ক্ষেত্রে স্টেম রড ডিজিট হলো, এক্ষেত্রে এপিডেমিক আকারে ডিজিট হবে কিনা, কোন ক্ষেত্রে বেশি হবে, যেখানে শুধু রাইস প্লান্ট আছে সেখানে, নাকি যেখানে মিশ্র ফসল আছে সেখানে? শুধু রাইস প্ল্যান্ট স্যার। শুধুমাত্র স্যার হচ্ছে স্যার রাইসের ক্ষেত্রে বেশি হবে। মোর চান্সেস অফ এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট। ক্লিয়ার কথাটা? হ্যাঁ স্যার। আর কোনো